আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রিক দাঁতে দাঁত চেপে বলল, স্নিগ্ধ, তুই বলবি নাকি আমি ভেতরে ঢুকবো? স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বলল, কেসটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে রিকদা। সব ঠিকই ছিল, বুলেটের পজিশনটাই অবস্থাটায় জটিল হয়ে দিয়েছে। মেল ডক্টরে বললেন, হ্যাঁ, বুলেটের পজিশনটার জন্যই আমরা কোনো স্টেপের কথা ভাবতে পারছি না। সার্জারিটা করার সাহসটাই পারছি না। জীবনে গুলি লাগার কেস অনেক সামলিয়েছি, কিন্তু এরকম কেস পাইনি। যদি অপারেশন করাও হয় তাহলে অপারেশন টেবিলেই অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স মাত্র 2%। আজিয়ান রেগে ডক্টরের দিকে তেড়ে গিয়ে চেঁচিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই 2%? হ্যাঁ, কেমন ডক্টর আপনারা? ও যদি কিছু হয় নাই হসপিটালে গুড়িয়ে দেবো কিন্তু আমি। রিক আর স্নিগ্ধা মিলে আজিয়ানকে ধরে ওকে শান্ত করলো। রিক আদিবার আশিসের দিকে তাকিয়ে ইশারা করতেই ওরা এসে আজিয়ানকে ধরে বসিয়ে দিল। রিক ডক্টরদের দিকে তাকিয়ে বলল, আপনারা অপারেশন করবেন কি না? ডক্টর ইতস্তত করে বলল, অপারেশন তো করতেই পারি, কিন্তু আমি তো বললামই যে চান্স মাত্র 2%, তাই একটা বন্ড সাইন করতে হবে। আজিয়ান চেঁচিয়ে বলল, না, কোনো বন্ড সাইন হবে না। ইউ হ্যাভ টু অ্যাসিওর যে ও ঠিক হয়ে যাবে। মানিক আবরার আজিয়ানের পাশে বসে বলল, হ্যাঁ, তো হাইপার হয়েও না, ও ঠিক হয়ে যাবে। রিক নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপচাপ কিছু একটা ভাবলো। তারপর একটা শ্বাস ফেলে বলল, সার্জারি হবে, বনসই ছাড়াই হবে, আর সেটা আমি করব। সকলেই অবাক হয়ে তাকালো রিকের দিকে। ডক্টর অবাক হয়ে বললেন, আপনি করবেন মানে? রিক শক্ত চোখে ডক্টরের দিকে তাকিয়ে বলল, আমি বাংলাতেই বলছি। ডক্টর ইতস্তত গলায় বলল, না স্যার, আমরা জানি আপনার লাইসেন্স আছে, কিন্তু প্র্যাকটিস ছাড়া। রিক ছোট্ট একটা বাঁকা হাসি দিয়ে বলল, মেডিকেল লাইফে আমার বিশেষত্ব কী ছিল জানেন? আমি একবার যেটা শিখতাম সেটা আর দ্বিতীয়বার শেখাতে হতো না আমায়। টপার ছিলাম, আর টপার বয়ও। রিক চৌধুরী কোনো প্র্যাকটিসিংয়ের প্রয়োজন পড়ে না। স্নিগ্ধা তো অবাক হয়ে তাকিয়ে আছে রিকের দিকে। এর মধ্যে এই খবর শুনে হসপিটাল ম্যানেজমেন্টের লোকও এসে গেছে। তাদের মধ্যে একজন বললেন, কিন্তু স্যার। রিক এতক্ষণ ঠান্ডা গলায় কথা বলে এবার রেগে বলল, আমাকে যদি কেউ আটকানোর চেষ্টা করে তাহলে এই হাসপাতালটা কালকে আর থাকবে না, আই শোয়ার। রিকের এই কথাগুলো শুনে কেউ আর কোনো কথা বলার সাহস পেল না। ওটি রেডি করতে চলে গেল। স্নিগ্ধা তো খুশিতে কেঁদিয়ে দিয়েছে। ও তো ভাবতেই পারেনি রিক আবারও হোয়াইট অ্যাপ্রন পরবে। ও দ্রুত একটা হোয়াইট অ্যাপ্রন এনে রিকের হাতে দিল। রিক অ্যাপ্রনটা হাতে নিয়ে একবার হাত বুলালো ওটার উপর। কত বছর পর হাতে নিল এই অ্যাপ্রন। এটা এক সময় ওর প্যাশন ছিল, আর আজ এটা ওর প্রয়োজন। রিক অ্যাপ্রনটা পরল, সাথে সাথে ওর ভেতরের অদ্ভুত একটা অনুভূতি কাজ করলো। তবে সেদিকে পাত্তা না দিয়ে পা দিয়ে রিক আজিয়ানের সামনে গিয়ে বসলো। আমার কাছে আমার মতামতই আগে, কারো ধারি না আমি। কিন্তু এই ক্ষেত্রে আমার তোমার অনুমতি লাগবে, কারণ অনিমা তোমার। একটু ভরসা করো আমার ওপর, তোমার জান পাখিকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি। আর সেটা না পারলে নিজেও চিরকালের মতো হারিয়ে যাব, আই প্রমিস। আজিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। ও রিককে অবিশ্বাস করতে পারছে না। ইনফ্যাক্ট রিকের চেয়ে বেশি ভরসা এই মুহূর্তে ও কাউকেই করতে পারছে না। ও শুধু রিকের হাত ধরে চোখের ইশারায় ওকে অনুমতি দিল। রিক কথা না বাড়িয়ে ইমার্জেন্সিতে ঢুকে গেল বুলেটের পজিশনটা নিজে ভালোভাবে দেখে নিতে। সবাই এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিল। অনেকেই জানতো না যে রিকও একজন ডক্টর। রিক সব দেখে বাইরে বেরিয়ে এলো। ওটি রেডি হয়ে গেছে। স্নিগ্ধা রিককে অ্যাসিস্ট করবে। রিক ওটির জন্য রেডি হয়ে মিস্টার আর মিসেস আবরারের কাছে গিয়ে বললেন, মা এখানে নেই, আর বাবা তো দুনিয়াতে থেকেও নেই। আপাতত আপনারা আছেন। প্রফেশনালভাবে প্রথম সার্জারি এটা আমার। দোয়া করবেন যাতে নিজেকে প্রমাণ করতে পারি।
মানিক আবরার ওর মাথায় হাত রেখে বললেন। আমি জানি তুমি পারবে। রিক মনে মনে বলল, পারতে তো হবেই। নিজের প্রাণকে কে না বাঁচাতে চায়, ও তো আমারও প্রাণ। ওনাদের কাছ থেকে দোয়া নিয়ে রিক আর স্নিগ্ধা ওটিতে ঢুকে গেল। ওটির লাইটটা জ্বালাতেই আজিয়ানের বুকের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। মাত্র 2%-এর ভরসাতেই আছে ওরা সবাই। ওটিতে অনিমার খচের দিকে তাকাতেই রিক চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। এই মেয়েটার শরীরে নিজ দায়িত্বেই কত আঘাতের চিহ্ন তৈরি করেছিল ও, অথচ আজ ওর নিজেরই এসব সহ্য হচ্ছে না। ছুরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও, চালানোর সাহস করে উঠতে পারছে না ও। অন্য কেউ হলে এত ভাবতো না, কিন্তু অনিমা বলেই এত ভয়। রিকের কাঁধে হাত রেখে স্নিগ্ধা ওকে আশ্বস্ত করতেই রিক নিজেকেই শক্ত করে নিল। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে অপারেশন শুরু করলো। সবাই চিন্তায় অস্থির হয়ে আছে। হঠাৎ করেই ওখানে রিকের মা মিসেস লিমা বেগম ছুটে এলেন। এসে বললেন, রিক কোথায়? ও ঠিক আছে তো? মিস্টার অ্যান্ড মিসেস আবরার দুজনেই উঠে দাঁড়ালেন মিসেস লিমাকে দেখে। মিসেস আবরার উঠে ওনার সামনে গিয়ে বললেন, লিমা, তুই ঠিক আছিস তো? মিসেস লিমাও অবাক হয়ে বললেন। রিমা তুই? দুজনেই দুজনকে জড়িয়ে ধরল। মিসেস লিমা মিসেস আবরারের দিকে তাকিয়ে বললেন, তুই এখানে কি করছিস? তুই তো... মিসেস আবরার একটা শ্বাস নিয়ে আজনের দিকে ইশারা করে বললেন, আদ্রিয়ান আমার ছেলে, আর ভেতরে ওটিতে মানে ভাইয়া আজ যাকে গুলি করেছে সে আমার হবু বৌমা। মিসেস লিমা কাঁদতে কাঁদতে বললেন, ভাই বলিস না ওনাকে, লজ্জা করে আমার যে ওরকম একটা লোক আমার ভাই। আদ্রিয়ান তোর ছেলে, তবু ওরা সি, আমার তো কপালটাই খারাপ খারাপ যে আমার স্বামী আর ভাই দুজনেই খুনি। ওনাদের কথোপকথন শুনে আজিয়ান আর মানিক আবরার বাদে বাকি সবাই অবাক। কে কার ভাই আর কি বলছে কিছুই বুঝতে পারছে না কেউ। মিসেস আবরার বললেন, ভাইয়া জানতো যে আদ্রিয়ান ওনার নিজের ভাগ্নে, তবুও কি করে পারলো ওর দিকে গুলি ছড়তে? মিসেস লিমা ভাঙা গলায় বললেন, ওনাদের দ্বারা সব সম্ভব। আজিয়ান এসবে কানও দিচ্ছে না, ওর দৃষ্টিতে শুধু ওটির দিকে। মানিক আবরার এবার বললেন, আচ্ছা, অনেক হয়েছে, তোমরা একটু বসো। ওনারা দুজনে বসতে মানিক আবরার সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কিছু বুঝতে পারছো না তাই তো? আসলে রিমা আর লিমা ওরা যমজ বোন। চেহারা হুবহু না মিললেও 90% এক। আর কবি শেখ হলেন ওনাদের একমাত্র বড় ভাই। আসলে আদ্রিয়ানের মা আর আমার লাভ ম্যারেজ ছিল, কিন্তু ওদের পরিবারের কেউই আমাদের সম্পর্কটাকে মানেনি। আর ওর বাবা ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তাই আমি ওকে নিয়ে চলে আসি। এরপর শুরুর দিকে চেষ্টা করলেও ওটা মানেনি। মূল কারণ ছিল কবি শেখ। উনি বিভিন্নভাবে ওর বাবাকে উস্কে রাখত। এক পর্যায়ে আমরা যোগাযোগটা বন্ধ করে দিই। এরই মধ্যে ওর বাবা মারা যায়, আর প্রপার্টির সব কিছু কবি শেখ নিজের নামে করে নেয়। আর এই দুই পরিবারের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। সে তো কিছুদিন আগে আদ্রিয়ান এসে আমাদেরকে বলল যে মিনিস্টার রঞ্জিত চৌধুরীর ওয়াইফ তুমি, আর ওর ছেলে আছে রিক। হে কারণে রিক আমাদের বাড়িতে আসলে আমরা ওকে এত আদর করতাম। সকলেই অবাক হলো। এত কাহিনী তো ওরা জানতোই না। মিসেস লিমা ভাঙা গলায় বললেন, রিক কোথায় এখন? মিসেস আবরার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটিতে আছে, অনিমার সার্জারি ওই করছে। মিসেস লিমা অবাক তো হলনি, সাথে প্রচন্ড রকমের খুশিও হলেন। খুশিতে ওনার চোখেও পানি চলে এলো। উনি কাপা গলায় বললেন, আমার রিক ওটিতে ঢুকেছে, অপারেশন করছে। মিসেস আবরার বললেন, প্রার্থনা কর যাতে ও সফল হতে পারে। মিসেস লিমা মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিলেন। তার ছেলে আবার আগের মতো হয়ে যাবে এটা ভেবে, আর অনিমা যাতে সুস্থ হয়ে যায় সেই প্রার্থনাও করলেন। এদিকে অনিমার অবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। স্নিগ্ধা বারবার মনিটর চেক করছে, বাকিরাও ভয় পাচ্ছে। রিকের তো ঘাম বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও নিজেকে শক্ত রেখে অপারেশন চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে অনিমার অবস্থা এতটাই খারাপ হলো যে বাকিরা ধরেই নিলেও পেশেন্ট আর বাঁচবে না।
রিক একটু দূরে সরে দেয়াল ধরে দাঁড়িয়ে গেল। স্নিগ্ধা রিকের কাছে গিয়ে বলল, শক্ত হও রিকদা, তোমাকে পারতে হবে, আর তুমি পারবেও। এটা অনিমার জীবন, এত সহজে যেতে দিতে পারো না তুমি, প্লিজ। সময় যত বাড়ছে সবার মধ্যেকার অস্থিরতা তত বাড়ছে। এক পর্যায়ে আজিয়ান তো কেঁদেই দিল। ওর ফোপানোর আওয়াজে মিসেস আবরার ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। সকলেই চমকে গেল। মিসেস আবরার আজিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এমন কেন করছিস তুই? সব ঠিক হয়ে যাবে, ও একদম সুস্থ হয়ে যাবে, দেখিস। আদ্রিয়ান মিসেস আবরারকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বললেন, কেন এরকম করলো? কেন? ও কি করে ভাবলো হ্যাঁ নিজে মরে আমার বাঁচিয়ে নেবে, আমার শরীরের আঘাত নিজের গায়ে নিয়ে নেবে? ও এটা কেন বোঝে না বলো তো? ওর শরীরের এক একা আঘাত আমার কাছে 10 গুণ হয়ে ফেরত আসে। আমি আমি পারবো না ওকে ছাড়া থাকতে, মা, জাস্ট পারবো না। মানিক আবরারও এবার আজিয়ানের কাছে এসে বলল, আরে কিচ্ছু হবে না ওর, দেখবি ও একদম সুস্থ হয়ে বেরোবে। রিকা স্নিগ্ধা আছে তো ওখানে, ওরা ঠিকই পারবে। এর মধ্যেই ওটির লাইট অফ হয়ে গেল। আর তারপর রিকা স্নিগ্ধা দুজনেই বেরিয়ে এলো। দুজনের মুখ দেখিয়ে বোঝার উপায় নেই খবর ভালো না খারাপ। আজিয়ান ওদের কাছে গিয়ে বলল, অনিমা কেমন আছে? কি হলো বলো, কেমন আছে অনিমা? মিসেস আবরার বললেন, ও ঠিক আছে তো? বিপদ কেটে গেছে তো? রিক ওনাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আদ্রিয়ানকে কথা দিয়েছিলাম ওর জান পাখিকে ওর কাছে ফিরিয়ে দেব। আমি পেরেছি আমার কথা রাখতে। স্নিগ্ধা মুচকি হেসে বলল, হ্যাঁ, ও এখন একদম ঠিক আছে, আর একটু পরে ক্যাবিনে দেওয়া হবে। কালকে সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। আজিয়ান গিয়ে রিককে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। রিক কিছু না বলেই একটু হাসলো। ও দৃষ্টি মিসেস লিমার দিকে যেতে ও অবাক হয়ে বলল, আরে মা, তুমি এখানে? তুমি এখানে মানে তুমি ঠিক আছো তো? দেখো টিভি নিউজগুলো দেখে ভেঙে পড়ো না, আমি তো আছি তোমার কাছে। মিসেস লিমা হেসে রিকের দুই গালে হাত রেখে বললেন, একদিন বলেছিলাম না আমার লজ্জা হয় তোকে নিজের ছেলে বলতে? আজ আমি বলছি, আজ আমি গর্বিত যে তুই আমার ছেলে। আই এম প্রাউড অফ ইউ। বলে রিকের কপালে একটা চুমু খেলেন। এরপর রিক আর স্নিগ্ধা দুজনেই ফ্রেশ হতে চলে গেল। ওরা ফ্রেশ হয়ে আসতেই আজিয়ান রিককে বলল, অনির সাথে দেখা করা যাবে এখন? রিক আজিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, টেনশন করো না একদম, ও ঠিক আছে। 2 ঘন্টা যাক, এরপর দেখা করে এসো। রিক ওনাদের কাছে গিয়ে বসতেই মিসেস লিমা বললেন, রিক, তোমার রিমা আন্টি কিন্তু তোমার নিজের খালামণি, আর আদ্রিয়ান তোমার আপন খালাতো ভাই। রিক অবাক হয়ে তাকালো ওনার দিকে। এরপর উনি রিককে সব কথা খুলে বললেন, সেই শুরু থেকে। সব শুনে রিক খুশি হওয়ার সাথে সাথে লজ্জিত হলো। নিজের ভাইকে মারতে চেয়েছিল ও এক সময়। রিক উঠে আজিয়ানের কাছে গিয়ে বলল, আই এম সরি ভাই, আমি আসলে। আজিয়ান ভ্রু কুচকে বলল, গাধা, আমি তোর মাত্র 3 মাসের বড়, তাই এইসব ভাইটাই বলা দরকার নেই। নাম ধরে রাখবি আর তুই করে বলবি। দুজনেই দুজনকে জড়িয়ে ধরল। সবার মুখে প্রশান্তির এক হাসি। অনেকদিন পর সমস্ত কালো আধার কেটে গিয়ে সুখের আলো এসেছে ওদের জীবনে। 1 সপ্তাহ কেটে গেছে। অনিমাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। রিক হসপিটালে জয়েন করেছে। শুধু তাই না, মিসেস লিমা, রিক আর স্নিগ্ধা এখন আজিয়ানদের বাড়িতেই থাকে। আসলে মিস্টার রঞ্জিতের বাড়িঘর সরকার থেকে সিল করা হয়েছে, কারণ সবই অবৈধ আর কালো টাকায় তৈরি। যেটুকু পড়ে আছে সেগুলো রিক ছবেও না বলে প্রতিজ্ঞা করেছে। রিক চেয়েছিল আপাতত একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে, পরে একটু গুছিয়ে বাড়ি কিনবে, কিন্তু আজিয়ান মানেনি। জোর করেই এই বাড়িতে নিয়ে এসেছে ওদের। স্নিগ্ধার যেহেতু হসপিটালের জন্য এখানে থাকতে হয়, তাই ওকেও এই বাড়িতেই রেখে দিয়েছে ওরা। তবে বিপত্তি হলো এই 1 সপ্তাহ ধরে অনিমার সাথে আজিয়ান কোনো কথা বলেনি। তবে ওকে সময় মতো খাইয়ে দেওয়া, মেডিসিন দেওয়া, যত্ন নেওয়া।
সবই করে আদ্রিয়ান, কিন্তু শুধু কথাটাই বলে না। ওর অপরাধ, ও কেন বন্দুকের সামনে এসেছিল? অনিমা অনেকবার সরি বলার পরেও কাজ হয়নি। অনিমা ভাবছে এবার একটা প্ল্যান করতে হবে যাতে বাবু সাহেবের রাগ ভাঙে। স্নিগ্ধা হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রিকোর বেডে বসে বসে ফোন দেখছে। স্নিগ্ধা অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? রিক ফোনের স্ক্রিনে তাকিয়েই বলল, ব্রেক টাইমে তোর কেবিনে বসে যে ছেলেটার সাথে আড্ডা দিচ্ছিলি, ছেলেটা কে ছিল? স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, সেটা জেনে তুমি কি করবে? তুমি এইসব কেন জিজ্ঞেস করছো? রিক এবার রেগে আছাড় মারল। স্নিগ্ধা ভয় কেঁপে উঠল। রিক স্নিগ্ধার বাহু ধরে চেঁচিয়ে বলল, আমার কি সেটা তোর না জানলেও চলবে, কিন্তু নেক্সট টাইম যদি কোনো ছেলের সাথে এত ঢলাঢলি করতে দেখি, তোর ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। বলে স্নিগ্ধাকে ধাক্কা দিতেই ওর পা গিয়ে সোজা কাচের একটা টুকরার ওপর পড়ল। স্নিগ্ধা আহ করে পা ধরে বসে পড়ল। রিক চলে যেতে নিচ্ছিল। স্নিগ্ধার আওয়াজে পেছনে তাকিয়ে এই অবস্থা দেখে দৌড়ে স্নিগ্ধার কাছে এসে বসে ওর পা ধরে এগিয়ে এনে দেখলো কাজ ঢুকে গেছে। রিক করুণ চোখে একবার স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা রিকের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রিক কাজটা ধরে একটানে বের করলো, কারণ ধীরে ধীরে করলে ব্যথা বেশি পাবে। স্নিগ্ধা জোরে চেঁচিয়ে উঠে রিকের শার্ট খামচে ধরলো। রিক কাপা গলায় বলল, সরি, আসলে বুঝতে পারিনি আমি। খুব বেশি ব্যথা করছে? স্নিগ্ধা কিছু বলল না, শুধু মাথা নাড়ল। রিক ওকে কোলে নিয়ে বেডে বসিয়ে দিল। তারপর ফার্স্ট এইড বক্স এনে ওর পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করা শুরু করলো। স্নিগ্ধা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। ওর চোখ দিয়ে খুশির এক ফোঁটা জল গড়িয়ে পড়লো, কারণ আজ ও রিকের চোখে সেই অনুভূতি দেখেছে যা সে আগে কখনো দেখেনি। আদ্রিয়ান অনিমাকে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর অনিমা মুখ ফুলিয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজকেও আদ্রিয়ান ওর সাথে কোনো কথা বলছে না। অনিমা এবার মনে মনে ভেবে নিয়েছে যে কিছু একটা করতেই হবে, এভাবে চলতে পারে না। আদ্রিয়ান অনিমার দিকে স্যুপ ভর্তি চামচ এগিয়ে দিল, কিন্তু অনিমা হা করছে না, অন্যদিকে মুখ করে বসে আছে। অনিমাকে হা করতে না দেখে ওর দিকে ভ্রু কুচকে তাকালো আদ্রিয়ান, কিন্তু অনিমার সাথে তো কথা বলবে না, তাই ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে ধরল, কিন্তু অনিমার মুখ খুলল না। আদ্রিয়ান এবার সুপের বাটিটা টি টেবিলে শব্দ করে রেখে ভ্রু কুচকে হাতটা ভাঁজ করে বসে আছে। অনিমা আর চোখে একবার তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল তারা। হঠাৎ করে আদ্রিয়ান অনিমার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল, তারপর মুখে হালকা চাপ দিয়ে হা করে স্যুপটা খাইয়ে দিল, কিন্তু কিছু বলল না। অনিমা মুখ ছোট করে বলল, এমন করছেন কেন? সরি তো। আদ্রিয়ান কিছু না বলে অনিমাকে খাইয়ে দিতে লাগলো। অনিমাও আর কিছু বলল না, কারণ ও জানে যে কোনো লাভ হবে না। খাবার খাইয়ে মেডিসিন দিয়ে চলে গেল আদ্রিয়ান, আর অনিমা অসহায়ভাবে তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে। 5 দিন যাবৎ অনেক রকম ট্রিক্স ইউজ করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি করবে বা ওর কি করা উচিত সেটাই ও বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে মুখ ফুলিয়ে দাঁত দিয়ে নখ কর্তন করতে লাগলো। হঠাৎ করেই কেউ দরজায় নক করে বলল, আসবো ম্যাডাম? অনিমা দরজায় তাকিয়ে দেখলো যে স্নিগ্ধা দরজার সাথে হেলান দিয়ে মুচকে মুচকে হাসছে। অনিমাও একটা হাসি দিয়ে বলল, আরে আয়না, আমার রুমে ঢুকতেও তোর পারমিশন নেওয়া লাগে নাকি? স্নিগ্ধা দুষ্টু হেসে হেলে দুলে আসতে আসতে বলল, না মানে আজকাল তো আর তোর রুমে তুই একাই থাকিস না, অন্য কেউ থাকে। অনিমা হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। স্নিগ্ধা খাটের এক কর্নারে বসে বলল, খাইয়ে দিচ্ছে, ওষুধ দিচ্ছে, না জানি আর কি কি করে, তাই একটু নক টক করেই আসতে হয়। শত হলেও একটু প্রাইভেসির দরকার আছে তো, তাই না? অনিমা এবার স্নিগ্ধার দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, রাখ তোর প্রাইভেসি। মহারাজ তো আমার সাথে কোনো কথাই বলছে না। স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বেডে হেলান দিয়ে বলল, মানবিমান চলছে তাহলে? অনিমা মুখ ফুলিয়ে বলল,
শুধু কি অভিমান? একটা কথাও বলছে না আমার সাথে, ইচ্ছে করেই কষ্ট দিচ্ছে আমাকে, ভাল লাগে না কিছু। ও কথা বলবে না, ওর ঘাড় বলবে। এটা শুনে অনিমা আর স্নিগ্ধা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখলো রিক দাঁড়িয়ে আছে। এই কয়েকদিন অনিমা আর রিকের সম্পর্কটাও বদলে গেছে। রিক অনিমাকে বলে দিয়েছে আগে ওদের মধ্যে কি ছিল না কি হয়েছে সব ভুলে গিয়ে যাতে এখন সম্পূর্ণ স্বাভাবিক ব্যবহার করে ওর সাথে। আদ্রিয়ানের ভাই হলে যেমন ব্যবহার করত ঠিক সেরকম। প্রথম দুদিন একসাথে অনিমার একটু আনইজি লাগলেও আস্তে আস্তে ওদের স্বাভাবিক হয়ে গেছে রিকের সাথে ওর সম্পর্কটা। এটা ঠিক যে রিক অনিমাকে এখনো ভালোবাসে, হয়তো সারা জীবন বাসবে, সেটার বহিঃপ্রকাশ রিক কোনোদিনও আর করবে না। রিক ভেতরে এসে বেডে বসে অনিমার দিকে বলল, তো শরীর এখন কেমন আছে ম্যাম? অনিমা হাত ভাঁজ করে মুখে হেসে বলল, শরীর খারাপ কি করে থাকবে বলো? আফটার ডক্টর রিক চৌধুরী আমার ট্রিটমেন্ট করছে। রিক হেসে দিল আর স্নিগ্ধা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, সেই 2 দিনের ডক্টর। রিক ভ্রু কুচকে বলল, ওই 2 দিনের ডক্টর মানে কি? হ্যাঁ, 1 সপ্তাহে আমার কি ইমেজ তৈরি হয়েছে জানিস তুই? 2 বছর যাবত ডক্টরি করেও তো আমার ধারে কাছে আসতে পারিসনি। স্নিগ্ধা মুখ ফুলিয়ে বলল, আমারও কম ইমেজ নেই। হ্যাঁ, জানো পেশেন্টরা কত প্রশংসা করে আমার। রিক হাসতে হাসতে বলল, পেশেন্টরা তো চিকিৎসার না, চেহারার প্রশংসা করে। স্নিগ্ধা বিরক্তি নিয়ে রিকের দিকে তাকিয়ে বলল, রিগদা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। অনিমা এবার দুজনকে থামিয়ে বিরক্ত হয়ে বলল, চুপ, তোমরা থামবে? কি শুরু করেছো বলো তো? কোথায় আমার ঝামেলা মেটানোর একটা আইডিয়া বলবে না, নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছো। স্নিগ্ধা আর রিক দুজনেই চুপ হয়ে গেল। স্নিগ্ধা আর রিক দুজনেই চুপ করে কিছুক্ষণ ভাবার পর রিক বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। অনিমা এক্সাইটেড হয়ে বলল, কি সেটা? রিক কিছু ভাবতে ভাবতে বলল, আজ কত তারিখ? স্নিগ্ধা ভ্রু কুচকে বলল, 31 আগস্ট কেন? স্নিগ্ধা কৌতূহল নিয়ে তাকালো রিকের দিকে। রিক ওদের দুজনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আদ্রিয়ান বসে ল্যাপটপে কাজ করছে, আদিপ পাশে বসে টুকটাক হেল্প করছে, কিন্তু আশিস মুখ কালো করে বসে আছে। আদ্রিয়ান পরপর 2বার আর চোখে দেখেছে। আদ্রিয়ান কাজ করতে করতে ভ্রু কুচকে আশিসের দিকে তাকিয়ে বলল, এখন এইভাবে বারবার মুখ কালো করে রেখে কি লাভ? তোকে বারবার বলেছিলাম, আমি সাবধানে করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আশিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু নিজের ভুলটাও বুঝতে পেরেছি, তাই না? কতবার ক্ষমা চেয়েছি ওর কাছে। আমি জানি না ও যে আমার এখনো খুব ভালোবাসে, হয়তো ক্ষমা করেও দিতেছে, কিন্তু কাছে টানতে পারছে না। আদ্রিয়ান একটু হেসে বলল, তোর ওকে দিয়ে কি কাজ? এত সুন্দর সুন্দর হট হট গার্লফ্রেন্ড আছে তোর, ওদের দিয়ে চলে না? আশিস বিরক্ত হয়ে বলল, প্লিজ ভাই, আর কত লজ্জা দিবি বলতো? এবার থাম দয়া করে, আর কোনো একটা উপায় তো বল। আদি বিরক্ত হয়ে বলল, অকাজ কুকাজ তুমি করবে আর সামলাবো আমরা? নিজে ঝামেলা বাগিয়েছিস, এবার নিজেই সমাধান কর, যা ভাগ। আশিস অসহায় ভাবে একবার আদ্রিয়ান আর একবার আশিসের দিকে তাকিয়ে রইল। অভ্র 3 বন্ধুর কাণ্ড দেখছে আর মিটমিটিয়ে হেসে যাচ্ছে। কিছু একটা ভেবে ও বলল, স্যার, আমি বলি কি, আশিক স্যার যখন এত করে বলছে তখন একটু হেল্প করেই দিন। অভ্রর কথা শুনে আশিস অসহায় কণ্ঠে বলল, দেখছিস ওর আমাকে দেখে মায়া হচ্ছে, আর তোরা আমার বন্ধু, তবু একটু মায়া হচ্ছে না। আদ্রিয়ান আর আদিপ একে অপরের দিকে ভ্রু কুচকে তাকালো। কিছু ভাবার পর দুজনের মুখে হাসি ফুটে উঠল। আদ্রিয়ান আশিসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা চল, হেল্প করবো তোকে, তবে সেটাও একটা শর্তে। আশিস হতাশার একটা শ্বাস ফেলে বলল, হয়ে গেল, তোর দেওয়া শর্ত মানতে আমার পুরো দমে বাস, এই আর কি। আদিপ হেসে বলল, কিচ্ছু করার নেই ভাই, কেসটা পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আশিস মুখ গোমরা করে দুজনের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, বল কি করতে হবে।
আদ্রিয়ান এবার ল্যাপটপটা অফ করে আশিসের দিকে টার্ন নিয়ে বলল। কানে ধর। আশিস অবাক হয়ে বলল, হোয়াট? আমি পারবো না। আদ্রিয়ান ভ্রুকুচকে আশিসের দিকে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, তাহলে নিজের রাস্তা নিজে দেখে নে। আশিস হক চকিয়ে বলল। ভাই ভাই ভাই, ধরছি তো, রেগে যাচ্ছিস কেন? আশিস দাঁড়িয়ে নিজের কান ধরল। আদ্রিয়ান এবার গলা ঝেড়ে বলল, বল, আমি প্রতিজ্ঞা করছি যে অরুমিতা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে অন্য কোনো নজরে তাকাবো না, ওকে কখনো কষ্ট দেবো না, সবসময় ভালো রাখবো, আর ও যা বলবে সব অক্ষরে অক্ষরে মেনে চলবো। আশিস অবাক প্লাস বিরক্ত হয়ে বলল, জোক মারছিস? আমি কি এসব এমবিবিএসে দাঁড়িয়ে আছি নাকি? আদ্রিয়ান ভ্রুকুচকে বিরক্ত হয়ে বলল। তুই বলবি না আমি উঠবো? আশিস অসহায়তা মুখ করে তাকিয়ে বলল, আচ্ছা বলছি, আমি প্রতিজ্ঞা করেছি যে আরমিতা ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকাবো না, ওকে কখনো কষ্ট দেবো না, সবসময় ভালো রাখবো, আর ও যা বলবে সব অক্ষরে অক্ষরে মেনে চলবো। আদ্রিয়ান হেসে বলল, গুড, এবার এই কথাটাই ঠিক এইভাবে কান ধরে অরুমিতার সামনে হাঁটু ভেঙে বসে বলবি। আশিস মুখ ফুলিয়ে বলল, আর কোনো উপায় নেই? আদি ভাত ভাজ করে বলল, আচ্ছা তাহলে ভুলে যা অরমিতাকে, সিম্পল। আশিস এবারেও মুখ ফুলিয়ে বলল, আচ্ছা বলো হ্যাপি। আদ্রিয়ান আদিব অভ্র তিনজনই শব্দ করে হেসে দিল, আর আশিস মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। রাত 11:30টায় বাড়ি ফিরে অনিমার রুমে উকি দিয়ে ওকে দেখতে না পেয়ে নিজের রুমে ঢুকে গিটারটা রাখতে গিয়ে দেখলো যে টেবিলের উপরে একটা কাগজ রাখা। আদ্রিয়ান টেবিলের ওপর থেকে কাগজটা নিয়ে খুলে দেখলো তাতে লেখা আছে 11:55-তে ছাদে চলে আসবেন প্লিজ। হ্যান্ডরাইটিং দেখে আদ্রিয়ান বুঝে গেল এটা অনিমার লেখা। গিটারটা রেখে রাগে গজগজ করতে করতে ছাদের দিকে যেতে নিলেও কিছু একটা ভেবে থেমে গেল। যেহেতু 11:55-তেই যেতে বলেছে, তখন তার আগে যাওয়া ঠিক হবে না। ফ্রেশ হয়ে বেডে বসলো ও। মেজাজ খুব খারাপ হয়ে গেছে ওর। এমনিতেই শরীর এখনো ঠিক হয়নি। রুম থেকে বেরোতে বারণ করার পরেও বেরিয়েছে ও। মোবাইলটাও বন্ধ, চার্জ নেই। ফোন চার্জ দিয়ে আবারও বেডে বসলো ও। ভাবছে কি জন্য ডাকতে পারে এত রাতে। 11:55 বাজতেই ছাদে গিয়ে এক দফা অবাক হলো আদ্রিয়ান, কারণ পুরো ছাদ অন্ধকার। আদ্রিয়ান ভ্রুকুচকে চারপাশে চোখ বুলাতেই লাইট জ্বলে উঠল। আদ্রিয়ান অবাক হয়ে গেল, কারণ সারা ছাদ বেলুন মোমবাতি দিয়ে সাজানো, সুন্দর করে সাজানো আছে। মাঝখানে একটা টেবিলও রাখা আছে। আদ্রিয়ান এগোতে নেবে আর তখনই একটা শব্দ হলো, আর ওপরে বিস্ফোরণের মতন করে হ্যাপি বার্থডে আদ্রিয়ান ইংলিশ ফন্টে লেখা উঠল। আদ্রিয়ান তো অবাক, ও ভুলে গিয়েছিল আজ ওর বার্থডে। ফোন অফ থাকায় আরো মনে নেই। কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে। আদ্রিয়ানের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু অনিমার করা কাজের কথা মনে পড়তেই আদ্রিয়ান ছাড়তে নিলেই অনিমা শক্ত করে ধরে বলল, আপনি আজ ছাড়তে চাইলেও আমি ছাড়বো না। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করলাম, একটা থ্যাঙ্কস তো বলুন। আদ্রিয়ান অনিমাকে ছাড়িয়ে নিচের দিকে ঘুরিয়ে শক্ত করে দুবাহু ধরে বলল, কি ভেবেছো হ্যাঁ? এইসব করে আমাকে কথা বলাতে পারলেই আমার রাগ কমে যাবে? অনিমা মুখ ছোট করে নিচু কণ্ঠে বলল, সরি বলেছি তো কতবার। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, এখন সরি বলছো, নেক্সট কোনোদিন এমন পরিস্থিতি হলে ঠিক একই কাজ করবে। অনিমা মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, আমার জায়গায় থাকলে আপনি কি করতেন? আদ্রিয়ান রেগে বলল, তুমি ছাড়া বাঁচা আর না বাঁচা আমার কাছে সমান অনেক। অনিমা মুখ ফুলিয়ে অভিমানী গলায় বলল, ও আর আমি আপনাকে ছাড়া কিভাবে বাঁচতাম? আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। এর উত্তর ওর নিজের কাছেও নেই। অনিমা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমার উপর এভাবে রাগ করে থাকবেন না, কষ্ট হয় আমার। সব সহ্য করতে পারলেও আপনার ইগনোরেন্স সহ্য করতে পারি না আমি। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো আমি। কতটা অসহায় লেগেছে নিজেকে জানো? অনিমা আদ্রিয়ান তারা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ।
আদ্রিয়ান চমকে উঠল। হ্যাঁ, এটা ঠিক, ও জানে যে অনিমা ওকে খুব ভালোবাসে, কিন্তু আজ অনিমার মুখ থেকে কথাটা শুনে আদ্রিয়ানের মনে খুশির শিহরণ বয়ে গেল। ও অনিমার কাঁধে থুতনি রেখে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, আবার বলো। অনিমা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আই লাভ ইউ। আদ্রিয়ান অনিমাকে এত শক্ত করে জড়িয়ে ধরল যেন নিজের মধ্যে ঢুকিয়ে ফেলবে। এভাবে কতক্ষণ ছিল ওদের নিজেদেরও খেয়াল নেই। হঠাৎ কারো কাশির আওয়াজে ওরা দুজনকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রিক আর স্নিগ্ধা ছাদের দরজার এক কোণে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে। ওরা ভেতরে আসার পর রিক আদ্রিয়ানকে খোঁচা মেরে বলল, আরে ভাই, রোম্যান্সের জন্য সারা জীবন পড়ে আছে, আপাতত সেলিব্রেশন হোক, হ্যাপি বার্থডে। বলে রিক আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। স্নিগ্ধা উইশ করলো আদ্রিয়ানকে। এরপর মিসেস আবরার, মিস্টার আবরার, মিসেস লিমা এসে একে একে আদ্রিয়ানকে উইশ করে কেক কেটে কেটে বিভিন্নভাবে মজা করে আপাতত ঘরোয়াভাবেই সেলিব্রেট করলো। তবে কালকে আদ্রিয়ানের বার্থডে উপলক্ষে পার্টি আছে, আর ওই পার্টিতেই আদ্রিয়ান আর অনিমার বিয়ের ডেট অ্যানাউন্স হবে। স্নিগ্ধা একটু তাড়াতাড়ি নিজের হসপিটালের কাজ সেরে নেওয়ার চেষ্টা করছে, কারণ আজ বাড়িতে অনুষ্ঠান আছে, তাই দ্রুত যেতে হবে। সব শেষ করে বেরোতে নেবে। হঠাৎ ওর কেবিনে ও সেই ক্লাসমেট প্লাস কলিগ এসে বলল, স্নিগ্ধা ফ্রি আছিস? স্নিগ্ধা হেসে বলল, হ্যাঁ, কাজ এমনিতে শেষ করে বাড়ি ফিরছিলাম। কিছু বলবি? এদিকে রিক ওর কাজ শেষ করে স্নিগ্ধাকে ওর কেবিনে ডাকতে এসেছিল একসাথে যাবে বলে, কিন্তু ভেতরে এসে যা দেখলো তাতে ওর রক্ত গরম হয়ে গেল। কারণ স্নিগ্ধাকে ওই ছেলেটা ফুল দিয়ে প্রপোজ করছে। যদিও স্নিগ্ধা কিছু বলছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। রিককে দেখে স্নিগ্ধা বলল, রিকদা তুমি? রিক দাঁতে দাঁত চেপে বলল, ডিস্টার্ব করলাম নাকি? ওই ছেলেটা স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধা আমি। স্নিগ্ধা শক্ত গলায় বলল, তুই এখন যা, তোর সাথে পরে কথা বলবো। ছেলেটা কিছু বলতে চেয়েও বলল না, চলে গেল ওখান থেকে। রিক স্নিগ্ধার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বাড়ি যাবি তো, চল। রিকের এই ঠান্ডা গলা স্নিগ্ধার স্বাভাবিক লাগলো না, তবুও কিছু না বলে চলে গেল রিকের সাথে। রাস্তা একটা কথাও বলেনি রিক স্নিগ্ধার সাথে। রিক যত চুপ করে আছে, স্নিগ্ধার মনের ভয় ততই বাড়ছে। সন্ধ্যায় খুব বড় করে আদ্রিয়ানের বার্থডে সেলিব্রেট হলো। সকল প্রেস মিডিয়ার সামনে আদ্রিয়ানের অনিমার বিয়ের দিন 15 দিন পর ঠিক করা হলো। সব ঠিকই ছিল, কিন্তু স্নিগ্ধা ঝটকা খেলো তখন যখন ওই একই দিনে ওরা রিকের বিয়ের অ্যানাউন্সমেন্ট করলো মানিক আবরার, আর তাও স্নিগ্ধার বাবা মায়ের সামনে। কারো চোখে মুখে অবাক হওয়ার ছাপ নেই, মানে সবাই সবটা জানে। স্নিগ্ধা অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে, রিক ওর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। স্নিগ্ধা খুশি হওয়ার কথা হলেও ও খুশি হতে পারছে না, কারণ ওর মাথায় অন্য কথা ঘুরছে। রাতে রিক ওর রুমে বসে কাজ করছে। হঠাৎ স্নিগ্ধা ওর রুমে এসে বলল, কেন করলে এটা? রিক স্বাভাবিকভাবেই কাজ করতে করতে বলল, কোনটা? স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, রিকদা, আমি বিয়ের কথা বলছি। রিক ভ্রুকুচকে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বিয়ে কেন করে মানুষ? স্নিগ্ধা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না, করেছো নিজের জেদ রাখতে, আমার উপর অধিকার খাটাতে। তুমি অন্য ছাড়া কোনো ছেলের কাছে যাই, সেটা তোমার সহ্য হয় না, জাস্ট সেই জন্যই করেছো। রিক এবার রেগে গিয়ে স্নিগ্ধার দুই বাহু ধরে বলল, হ্যাঁ, আমার সহ্য হয় না, অন্য কাউকে তোর সাথে দেখতে পারি না আমি, কারণ আমি ভালোবাসি তোকে। ইয়েস, আই লাভ ইউ। এতদিন বুঝতে পারলেও স্বীকার করতে চাইতাম না, বাট আজ আমি বলতে বাধ্য যে আই লাভ ইউ। স্নিগ্ধা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সবকিছু স্বপ্ন মনে হচ্ছে ওর কাছে। রিক নিজে ওকে বলছে এসব। রিক স্নিগ্ধার কপালে কপাল ঠেকিয়ে বলল, তুইও তো আমাকে ভালোবাসিস, তাই না? এটা জেনেও যে আমি অনিকে ভালোবাসি। হ্যাঁ, বাসি, ওকে ভালো এখনও বাসি, তবে সারা জীবন বাসবো। তবে সেটা আর পাওয়ার আশায় না। প্রথম ভালোবাসায় কেউই ভুলতে পারে না, আমিও পারবো না।
ও আমার মনে থাকবে ওর নিজের জায়গায়, কিন্তু তুই তোর নিজের জায়গায় করে নিয়েছিস আমার মনে। আর তোর সাথেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। দিবি না আমাকে সেই সুযোগ? স্নেহিতা কিছু না বলে জড়িয়ে ধরল রিককে। রিকও নিজের সাথে জড়িয়ে ধরল স্নেহিতাকে। আজ আরেকটা নতুন ভালোবাসার সূচনা হলো, নতুন সম্পর্ক, নতুন এক অনুভূতি, বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। এভাবে 15 দিন কেটে গেল। অনিমা আর আদ্রিয়ানের সম্পর্ক আরো গভীর হয়েছে এই কয়েকদিনে। রিকো নিজের অতীতকে পাশে রেখে শুধু স্নিগ্ধাকে নিয়েই নিজের জীবন সাজানোর চেষ্টায় আছে, আর পারছেও। আজ অনিমা আদ্রিয়ানকে আর রিক স্নিগ্ধার গায়ে হলুদ। সন্ধ্যা হয়ে গেছে আর অনিমা একাই ব্যালকনির রেলিং ধরে শূন্য আকাশে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। পরনে হলুদ শাড়ি, খোলা চুল, হাতে লাল কাচের চুড়ি, মুখে হলুদের হালকা সাজ, কিন্তু মনে একটু শান্তি নেই। বাতাসে উঠছে ওর উন্মুক্ত চুল। আদ্রিয়ান ধীর পায়ে এসে দাঁড়ালো ওর পাশে। সব ঠিকই ছিল, কিন্তু বিকেলের ঘটনাটাই সব এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। ভয় হচ্ছে, আদ্রিয়ানের খুব বেশি ভয় হচ্ছে। সত্যি কি সব এলোমেলো হয়ে যাবে? আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে অনিমার কাঁধে হাত রাখতে অনিমা হাতটা সরিয়ে আদ্রিয়ানের হাতে একটা ডায়েরি ধরিয়ে দিল। ডায়েরিটা দেখে আদ্রিয়ান চমকে উঠল। অনিমা আদ্রিয়ানের চোখে চোখ রেখে বলল, ভেবেছিলাম কোনোদিন জিজ্ঞেস করব না আপনাকে, বলার হলে আপনি নিজেই বলবেন। তবে আজ আমি জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, কে আপনি? আব্বুর সাথে আপনার কি সম্পর্ক ছিল? আপনি কি শুধু একজন রকস্টার নাকি অন্য কিছু? আপনার আসল পরিচয় কি? আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। আর চাইলেও কিছু লুকানো সম্ভব না। বিকেলের ঘটনা তো আছেই, তার উপর এই ডায়েরি। আজ ওকে সব বলতেই হবে। তবে দেখার এটাই যে সব শুনে অনিমা কি করবে, কি হবে এরপর। সব শেষ হয়ে যাবে নাকি নতুন করে সব শুরু হবে? আদ্রিয়ানের ভেতরে টিপ টিপ করছে। কাল ওদের বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, ভাবছে, কারণ আজ সবটা শোনার পর হয়তো অনিমা নিজেই সবটা শেষ করে দেবে। অনিমা যেরকম চিন্তাধারার মেয়ে, তাতে এটা খুব বেশি অস্বাভাবিক হবে না। সেটার চেয়েও বড় চিন্তা হচ্ছে অনিমার শারীরিক কন্ডিশন। এইটা সত্যি যে হজম করতে পারবে তো সে? এমনিতেই জীবনে অনেক আঘাত পেয়েছে মেয়েটা। আদ্রিয়ানের সত্যিটা ওর মনে নতুন করে কোনো আঘাত করবে না তো? ও ভেবেছিল বিয়ের পর একসময় ঠান্ডা মাথায় অনেকে সবটা ক্লিয়ার করে বলবে। এতে অন্তত অনেককে হারানোর ভয় থাকতো না ওর। কিন্তু ওদের আজই বিকেলে আসার সময় ছিল। 2 দিন পরে এলে কি হতো? যদিও দোষটা ওদের না, ওরা তো জানতো না যে অনিমা কিছুই জানে না। এসব চিন্তা করেই আদ্রিয়ান বিকেলের ঘটনা ভাবতে লাগলো। পুরো বাড়িতে রমরমে পরিবেশ। কালকে বাড়ির 2 ছেলের বিয়ে, আর আজ রাতে গায়ে হলুদ। অনিমা আর স্নিগ্ধা দুজনেই দুপুরে ম্লান করে লাল পাড়ের হলুদ শাড়ি পরেছে। সবাই গায়ে হলুদের বিভিন্ন আয়োজন করছে। অনিমা আর স্নিগ্ধা বড় সোফায় বসে আছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় বসে ফোন স্ক্রল করছে। আর রিক আদ্রিয়ান যে সোফায় বসেছে সেই সোফারই হ্যান্ডেলের উপর বসে ফোন স্ক্রল করছে তারা। আদিব, আশিস, তীব্র, অফ্র ওরা ডেকোরেশনের বিভিন্ন কাজ দেখছে। অরমিতা আর স্নেহা হলুদ, ফল, মেহেদি এইসব কিছুর ব্যবস্থা করছে। হঠাৎ করেই কেউ দরজায় নক করতেই সবার দৃষ্টি দরজার দিকে গেল। মধ্যবয়স্ক একজন পুরুষ আর মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। ওখানে উপস্থিত আর কেউ না চিনলেও অনিমা, আদ্রিয়ান আর রিক খুব ভালো করে চিনতে পারলো ওনাদের, কারণ ওনারা আর কেউ না, অনিমার মামা আশরাফ মৃধা আর মামি রাহেলা বেগম দাঁড়িয়ে আছেন। ওদের দেখি অনিমা অবাক হয়ে দাঁড়িয়ে গেল, আর আদ্রিয়ান বুকেও মধ্যেও ধক করে উঠল। ও ভাবেওনি এরা এখানেই আসবে। আর অনিমা ভাবছে, হঠাৎ মামা মামি কেন এলো এখানে? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওনাদের দিকে। মানিক আবরার ভ্রু কুচকে বলল, জি, কাকে চাই? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, ওনারা অনির মামা মামি। আদ্রিয়ানের কথাগুলো শুনে উপস্থিত সবার মুখেই হাসি মিলিয়ে গেল, কারণ ওখানে উপস্থিত সবাই জানে অনিমার অতীত সম্পর্কে। আদ্রিয়ান আশরাফ মৃধার মিসেস রাহেলার দিকে তাকিয়ে বললেন, কেন এসেছেন আপনারা এখানে? অনিমা এখনো নিচের দিকে তাকিয়ে আছে ছলছলে চোখে। আশরাফ মৃধা নিচু কণ্ঠে বললেন,
নিজেদের করা পাপের জন্য ক্ষমা চাইতে এসেছি। এইটা শুনে অনিমা মাথা তুলে তাকালো ওনার দিকে। আদ্রিয়ান কিছু বলবে তার আগে মানিক আবরার বললেন, আসুন ভিতরে এসে বসে কথা বলুন। অনিমা কিছু বলছে না। ওর চোখ দিয়ে ও না চাইতেও জল পড়ছে। বারবার সেই অতীত ওর চোখের সামনে ভেসে উঠছে। ওনারা ভেতরে আসার পরে আশরাফ মৃধা বললেন, আমরা বুঝতে আসিনি, এ বাড়িতে বসার যোগ্যতা আমাদের নেই। শুধু এই মেয়েটার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওর ক্ষমা না পেলে যে মরেও শান্তি পাবো না। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। এই শব্দে কেঁদে চলেছে ও। আশরাফ মৃধা অনিমার সামনে এসে ওর সামনে হাত জোর করে বলল, আমরা জানি রে মা, তোর সাথে অনেক অন্যায় করেছি। আমরা জেনে বুঝে অনেক কষ্ট দিয়েছি তোকে। মামা হিসেবে যে সময় তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখার কথা ছিল, সেই সময় আমরা তোর সাথে পশুর মতো ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়েছি। মিসেস রাহেনাও বললেন, টাকা পয়সার লোভে অমানবিক আচরণ করেছি, কোনো কারণ ছাড়াই তোর গায়ে হাত তুলেছি। জানি আমরা যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু একবার আমাদের ক্ষমা করে দে। অনিমা কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। আশরাফ মৃধা আবারও বললেন, সেদিন যদি আদ্রিয়ান এসে আমাদের ওভাবে না বোঝাতো, তাহলে আমরা তো জানতেই পারতাম না যে টাকার চেয়েও বড় কিছু হয়। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলেও অনিমা এবার অবাক হয়ে ওনাদের দিকে একবার তাকালো আর একবার আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সাথে সাথেই চোখ সরিয়ে নিল। মিসেস রাহেলা বললেন, হ্যাঁ রে মা, তোর সাথে যে কত বড় অন্যায় করেছি সেটা আদ্রিয়ানই বুঝিয়েছে আমাদের। অনিমা কিছু বলার আগেই আদ্রিয়ান বলল, এইসব কথা এখন থাক না। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি মামা মামির কাছে গিয়েছিলেন? আদ্রিয়ান কিছু না বলে চুপ করে আছে। আশরাফ মৃধা বললেন, ভাগ্যিস গেছিল, নইলে আমরা কোনোদিন মানুষই হতে পারতাম না। অনিমা ভ্রু কুচকে বলল, মানে? এরপর আশরাফ মৃধা আর মিসেস রাহেলা সেদিনের সব খুলে বললেন অনিমাকে। সব শুনে রিক, আদিব, আশিস আর অভ্রবাদে সবাই বেশ অবাক হলো। অনিমা তো অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। যে আদ্রিয়ানও এমন করতে পারে সেটা ওর ভাবনার বাইরে ছিল। হঠাৎই মিসেস রাহেলা অনিমার হাত ধরে বললেন, কি রে মা, ক্ষমা করবি না আমাদের? আশরাফ মৃধাও বললেন, হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দিলে আমরা চলে যাব মা, আর কোনোদিন তোর সামনে আসবো না। অনিমা ওনাদের দিকে না তাকিয়েই বলল, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, তোমরা তোমাদের কাজ করেছো। শুধু একটা কথাই বলবো, তোমাদের যদি প্রপার্টির দরকার ছিল একবার বলে দেখতে আমাকে, আমি এমনিই সব দিয়ে দিতাম। আমার তো প্রপার্টির দরকার ছিল না, ওই সময় আমার শুধু একটু ভালোবাসার দরকার ছিল। তোমাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না আমার। কিন্তু তোমরা তো আমাকে শুধু টাকার জন্য নিজের চরিত্রহীন ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলে, এরপর অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছিলে শুধু টাকার জন্য। যাই হোক, এখন এসব পুরনো আবর্জনা ঘাটলে শুধু গন্ধই বেরোবে। তোমরা ক্ষমা চেয়েছো তো? তবে প্লিজ আমার সামনে হাত জোর করো না, আমার অস্বস্তি হয়। তোমরা যেমনই হও, আমি তো আর তোমাদের কাতরে নামতে পারবো না। আশরাফ মৃধা আর মিসেস রাহেলা অবাক হয়ে তাকিয়ে আছে। অনিমাও যে এইভাবে কথা বলতে পারে তারা ভাবতে পারেনি। যে মেয়েটা এত টর্চারের পরেও মুখ দিয়ে টু শব্দ করেনি, তার মুখে এত কড়া কথা ভাবেওনি তারা। তবুও নিজেদের সামনে নিল। আশরাফ মৃধা বলল, আরেকজনও এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। অনিমা ভ্রুকুচকে তাকাতেই মাথা নিচু করে অর্ক এলো। অর্ককে দেখেই আদ্রিয়ান আর রিক দুজনেরই মাথা গরম হয়ে গেল। রিক তেড়ে যেতে নিলেই স্নিগ্ধা ওর হাত ধরে আটকে নিল। আদ্রিয়ান এগিয়ে গিয়ে বলল, ও এখানে কেন এসেছে? সেদিন জীবিত ছেড়েছি ভালো লাগবে না, আজকে তো আমি। আদ্রিয়ান অর্কের দিকে এগোতে নিলেই অনিমা আদ্রিয়ান বলে ডাকতে আদ্রিয়ান থেমে গেল। নিজেকে বহু কষ্টে সামনে নিল ও। অনিমা নিজেও অর্কর দিকে তাকাচ্ছে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। অর্ক অনিমার সামনে গিয়ে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দে প্লিজ। অনিমা এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এবার অর্কের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল অর্কর গালে। ঘটনার আকস্মিক ঘটনায় সবাই অবাক হয়ে গেছে। অর্ক গালে হাত দিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা শক্ত গলায় বলল, আচ্ছা, ক্ষমা চাইছো কিসের জন্য? 4 বছর ধরে
আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে হুম সুযোগ পেলেই আমাকে বাজেভাবে ছোঁয়ার জন্য, নাকি বাড়িতে একা আমাকে রেপ করার চেষ্টা করার জন্য? বলো। অর্ক কিছু বলবে তার আগে অনিমা একটা শ্বাস নিয়ে বলল, যদি সেদিন আমি তোমার হাত থেকে নিজেকে না বাঁচাতে পারতাম তাহলে কিসের জন্য ক্ষমা চাইতে? আর কার কাছে ক্ষমা চাইতে বলো? অর্ক মাথা নিচু করে আছে। সত্যি এই প্রশ্নের কোনো উত্তর নেই ওর কাছে। অনিমা চোখ মুছে বলল, রেপ করা আর রেপ করার চেষ্টা করা দুটোই সমান অপরাধ, আর দুটো অপরাধের কোনো ক্ষমা হয় না। এক মার্ডার আর দুই রেপ। আজেন আস্তে আস্তে দু কদম পিছিয়ে গেল অনিমার কথা শুনে। ওর ভেতরে এখন অনেক আশঙ্কা বাসা বেঁধেছে। অনিমা বলল, তাই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, তবে নতুন করে আর কোনো শাস্তিও দিব না, কারণ যেই শাস্তি তুমি পেয়েছো শুনলাম, তারপর আর কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কথাটা আজিয়ানের দিকে তাকিয়ে বলল অনিমা। উপস্থিত কারো আর কিছু বলার নেই। এরপর অনিমার মামা মামি আর অর্ক চলে গেল। আজিয়ান বলেছিল অনুষ্ঠান পর্যন্ত থাকতে হবে, তবে ওনারা রাজি হননি। অনেক জোরাজোরিতে কালকে আসবে বলে ঠিক করেছে। ওনারা চলে যেতেই আসতেই গোটা পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। স্বাভাবিক হলো না অনিমার মন। কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর মনে। অনেক সংশয় তৈরি হয়েছে। আর আজিয়ানের মনের মধ্যে বাসা বেঁধেছে ভয়, নিজের জান পাখিকে হারিয়ে ফেলার ভয়। কি হলো বলুন? অনিমার ডাকে হুঁশ এলো আজিয়ানের। ও নিজেকে সামলে নিয়ে বলল, অনি, আমি জানি তুমি অন্যরকম মেন্টালিটির মেয়ে। তুমি কখনোই খুন খারাপি মারামারি এসব মোটেও পছন্দ করো না, এসব ঘৃণা করো তুমি। হয়তো আজকের পর আমাকেও ঘৃণা করবে। ভেবেছিলাম সঠিক সময় এলে সবটা ধীরে ধীরে বুঝিয়ে বলবো, তবে আজ সবটা তোমাকে বলতেই হবে। আগে তোমার বাবার সাথে আমার কিসের সম্পর্ক ছিল সেটি বলি। তোমার বাবা মারা যাবার 7 মাস আগে 5 দিনের জন্য চট্টগ্রাম গিয়েছিলেন, কিন্তু 1 সপ্তাহ পর ফিরেছিলেন, মনে আছে? অনিমা হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেখানে সেই ড্রাগ সেলারদের একটা গ্যাংকে এক্সপোর্ট করেছিলেন উনি, তবে ওখানে গুলি লাগে ওনার। আজিয়ান একটা শ্বাস ফেলে বলল, এক্স্যাক্টলি। সেদিন তোমার বাবা গুলি লাগা অবস্থায় রোডে পড়েছিল। আমি ওনাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাই। বাকি 2 দিন উনি আমার কাছেই ছিলেন। ওই 2 দিন আমি আমার বুক করা হোটেল রুমেই ওনাকে রেখেছিলাম। আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল। এরপরে ওখান থেকে আমরা একসাথেই ফিরি। ওখান থেকে আসার পরেও আমাদের দুজনের মাঝে যোগাযোগ হতো, মাঝে মাঝে দেখা করাও কথা বলতাম। উনি আমাকে জুনিয়র বলে ডাকতো, কারণ উনি নাকি আমার মধ্যে নিজেকে দেখতে পেতেন। আর আমিও তাই ওনাকে মিস্টার সিনিয়র বলতাম। আর জানো, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল তুমি। অনিমা অবাক হয়ে তাকালো আজিয়ানের দিকে। আজিয়ান হালকা হেসে বলল, উনি সবসময় তোমার কথাই বলতো। তুমি কি করো, তুমি কি খেতে ভালোবাসো, কি পড়তে ভালোবাসো। প্রতিদিন রাতে ফোন করে আমার কাছে তোমার গল্প বলতো। তবে সেটা আমার ইচ্ছাতেই। প্রথম দিন তোমার গল্প শোনার পর খুব ইন্টারেস্টিং লেগেছিল, তাই খুব মনোযোগ দিয়ে শুনতাম। মাঝে মাঝে নিজেও যেতে তোমার ব্যাপারে জানতে চাইতাম, ভালো লাগতো। তবে তোমার কখনো তোমার নাম জিজ্ঞেস করিনি। আর আঙ্কেলও তোমাকে মামুনি বলেই সম্বোধন করতো। অদ্ভুত সমানেও এটাই সত্যি। অনিমা অবাক কণ্ঠে বলল, তারপর? আজিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলতে শুরু করলো, একদিন মিস্টার সিনিয়র ফোন করে বললো যে উনি এমন একটা আর্টিকেল তৈরি করেছেন যাতে ওনার প্রাণ সংশয় হতে পারে। উনি ছাড়া তোমার কেউ নেই এই পৃথিবীতে। ওনার কিছু হয়ে গেলে যাতে আমি তোমাকে দেখে রাখি। আমি কোনো কিছু না ভেবে ওনাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে দেখে রাখবো, কিন্তু তার 2 দিন পর আমাকে ইউকে যেতে হয়েছিল। একদিন আঙ্কেল কল করে বললো যে এটাই নাকি ওনার সাথে আমার শেষ কথা। আমি যেন তোমাকে দেখে রাখি। আমি কিছু বলার আগেই ফোন কেটে গেছিল। তারপর অনেকবার ট্রাই করেও আমি পাইনি ফোনে। অনিমা কিছু একটা ভাবতে ভাবতে বলল, সেদিন রাতে আব্বু আমাকে একটা কাগজ দিয়েছিল, যেটাতে হয়তো কারো নাম্বার ছিল। তাহলে কি ওটা আপনারই? আজিয়ান একটু হেসে বলল, হতে পারে। পাওয়া যায়নি, তালা ঝুলেছিল। নিউজ দেখে জানতে পারলাম মিস্টার সিনিয়া নাকি সুইসাইড করেছে। এটা শুনে আমার পুরো জগৎটাই যেন অন্ধকার হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম যে ওরাই মেরে ফেলেছে। আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম ওদের কাউকে ছাড়বো না, কিন্তু তার আগে তোমাকে খুঁজতে হতো। কেউ অনেক খুঁজেও তোমাকে পাইনি। বেশি সমস্যা হয়েছিল কারণ তোমার নামটাই জানতাম না আমি। অনেক খোঁজ জ্বালিয়েছি তোমার, কিন্তু পাইনি। এরপর 2 বছরের জন্য ইউকেতে যেতে হয়েছিল আমার পড়াশোনার কাজে। আমার লোক দিয়ে তবুও খোঁজ করেছি, কিন্তু পাইনি। পাবো কি করে, নামটাই তো জানতাম না। নিজেকে খুব অপরাধী মনে হতো। মিস্টার সিনিয়রকে কথা দিয়েও তার দেওয়া কথা আমি রাখতে পারিনি। এইভাবে কটা বছর চলে গেল। একদিন একটা বিপদে পড়ে তোমার ফ্ল্যাটে এসে পড়লাম আমি।
একটা গোটা রাত তোমার সাথে কাটানোর পর আমার মনে খটকা লেগেছিল, কারণ মিস্টার সিনিয়রের বলা কথাগুলোর সাথে তোমার কিছু মিলে গেছিল সবকিছুই। আচার, আচরণ, হাসি, কথা, ধরন, দুষ্টুমি সব। তাই শিওর হওয়ার জন্য লোক লাগিয়ে তোমার খোঁজ লাগিয়ে জানতে পারি যে তুমি সেই মেয়ে যাকে আমি 7 বছর যাবৎ খুঁজছি। অনিমা অবাক হয়ে গেছে সব শুনে। ও অবাক হয়ে বলল, এই জন্যই আপনি আমার সব পছন্দ অপছন্দ জানতেন। আর এই ডায়েরিতে আব্বুকে নিয়ে অনেক কথা এই জন্য লেখা আছে। আর্যন একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ, তবে এটা ভেবো না যে আমি তোমাকে নিজের দায়িত্ব ভেবে বিয়ে করেছি। তোমার আসল পরিচয় জানার আগে থেকেই কিন্তু আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। অনিমা ভ্রু কুচকে বলল, তাহলে এটা কেন বললেন? সব শুনলে আমি আপনাকে ঘৃণা করব। আর কি শোনা বাকি আছে? আর্যন নিজেকে শান্ত করে অনিমার দিকে তাকিয়ে বলল, কারণ আমি নিজেও একজন খুনি। অনিমা চমকে তাকালো আদ্রিয়ানের দিকে, সাথে সাথে 2 কদম পিছিয়ে পড়ে রেলিং ধরে দাঁড়ালো। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর পা কাঁপছে। কি বললো আদ্রিয়ান? ও কি ঠিক শুনেছে? এইসব সমীকরণ মেলাতে মেলাতে আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলল, হ্যাঁ, আমিও একজন খুনি। তুমি কি এরপরও কোনো এক্সপ্লেনেশন শুনতে চাও? অনিমা চুপ করে আছে। আদ্রিয়ানের বলা কথাটার ধাক্কা এখনো সামলাতে পারছে না ও। কি বলবে ও? কি বলা উচিত সেটাই বুঝতে পারছে না। শুধু রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর ওর চোখ দুটো ছলছল করছে। কিছু সময় পরে আদ্রিয়ান অনিমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। এটাই হয়তো হওয়ার ছিল। হয়তো আজকেই সব শেষ হয়ে যাবে। এসব ভেবে ও চলে যেতে নিলে অনিমা বলে উঠল, না, আমি কোনো এক্সপ্লেইন শুনতে চাই না। আদ্রিয়ান থেমে গেল, একটু হেসে পেছনে তাকিয়ে বলল, এরপর কোনো এক্সপ্লেনেশন শুনতে চাওয়ার কথাও না। অনিমা চোখ মুছে বলল, হ্যাঁ, কারণ আমি জানি আমার আদ্রিয়ান কোনো ভুল করতেই পারে না। আপনি যদি খুন করেও থাকেন, সেটা যাই হোক ভুল হতে পারে না। আদ্রিয়ানের চোখ দিয়ে ওর অজান্তে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। না, এটা কষ্টের জল নয়, আনন্দের জল। ও গিয়ে অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনিমাও আদ্রিয়ানের পিঠ আঁকড়ে ধরল। কিছু সময় পর আদ্রিয়ান বলল, শুনবে না বাকিটা? অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, প্রয়োজন নেই আমার। আমার কাছে তো আপনিই সত্যি। শুধু আব্বু রিলেটেড বলে জিজ্ঞেস করেছিলাম, সেটা তো জেনেই গেছি। কিন্তু আপনার ইচ্ছে হলে বলতে পারবেন। আদ্রিয়ান মুচকি এসে বলল, এইডি যে মাফিয়া গ্রুপের নাম শুনেছ? অনিমা একটু ভেবে বলল, হ্যাঁ, শুনেছি তো। ওই মাফিয়া গ্রুপ নিয়ে বেশ কয়েকটা আর্টিকেলও করেছিলাম। ওটা একটা সিক্রেট টিম। ওরা সিক্রেটলি বেশ কয়েকটা ইলিগাল কোম্পানি, গোডাউন, এরকম অনেক টিমকে ধরিয়ে দিত। তার মধ্যে বেশিরভাগ কোম্পানির মালিকদের আর খুঁজে পাওয়া যায় না। আদ্রিয়ান হালকা হেসে বলল, ওই টিমের লিডারকে জানো? অনিমা একটু বিরক্ত হয়ে বলল, আরে না, কত খুঁজেছি ব্যাটাকে। কত চেষ্টা করেছিলাম ওই লোককে খুঁজে নিউজ করব, বাট এত চেষ্টা করেও পান্ডাশালাকে খুঁজেই পেলাম না। কোথায় ঘাপটি মেরে থাকে আল্লাহ জানে। আদ্রিয়ান এটা শুনে শব্দ করে হাসলো। হাসতে হাসতে বলল, সেই মাফিয়া তোমার সামনে দাঁড়িয়ে আছে, তবে সে তোমার শালা না, বর। অনিমা অবাক হয়ে তাকালো আর তারপর বড় সড়ো একটা ঢোক গিলে বলল, সিরিয়াসলি? আদ্রিয়ান একটু গলা ছেড়ে বলল, জি হ্যাঁ, আর আমি তাদেরকে মারি, পুলিশ যাদের কিচ্ছু করতে পারে না। অনিমা চোখ ছোট করে হাত ভাঁজ করে বলল, কবে থেকে চলছে এসব? আদ্রিয়ান একটু ইতস্তত করে বলল, 8 বছর। অনিমা একটা হতাশ নিঃশ্বাস নিয়ে বলল, মানে স্টুডেন্ট লাইফ থেকে? আদ্রিয়ান মাথা চুলকে বলল, ওই আর কি। অনিমা দুটো ক্লাব বাজিয়ে বলল, বাহ, আমার নিজের উডবি এত বিশাল একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, অথচ আমি নিজেও জানি না। ওয়াও! এখনই 8 বছর মানে তো আব্বু জানতো। কিছুই বলেনি আপনাকে? আদ্রিয়ান একটু হেসে বলল, তোমার বাবা তো। হঠাৎ রিক আস্তে আস্তে বলল, ওই টিমে কিন্তু আমিও এখন আছি, নিউ মেম্বার আর কি। অনিমা তো অবাকের শেষ পর্যায়ে। ও হতাশভাবে দুজনের দিকে তাকিয়ে বলল, একজন রকস্টার, একজন ডক্টর, অথচ আন্ডারওয়ার্ল্ডে এরা দুজনেই মাফিয়া। আর কি লাগে? স্নিগ্ধা জানি এসব? হ্যাঁ, সবটাই জানে। বলতে বলতে স্নিগ্ধা এসে হাজির। অনিমা এবার কোমরে হাত দিয়ে বলল,
খুব ভালো, সবাই সব জানে অথচ আমি কিছু জানতাম না। বাহ। আদ্রিয়ান বলল, হ্যাঁ তাই তো, পান্ডা শালা আরো কত কি বানিয়ে দিচ্ছিলে। আদিব, আশিস ওরাও কিন্তু এই টিমেরই সদস্য। অনিমা হাত ভাঁজ করে বলল, তাই তো বলি, একজন রকস্টার হয়েও এত কাণ্ড কি করে ঘটায় এই ছেলে। স্নিগ্ধা হেসে বলল, যাই হোক উনি, আমাদের কিন্তু এখন একটু ভাব নিয়ে চলতে হবে বলো। আফটার অল ওয়াইফ অফ মাফিয়া, তাই না? বলেই অনিমা আর স্নিগ্ধা একসাথে হেসে দিল। আদ্রিয়ান আর রিক বোকার মতন কিছুক্ষণ তাকিয়ে থেকে ওরাও এবার হেসে দিল। সেদিন রাতে খুব সুন্দরভাবে ওদের গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ হলো। আজ ওদের বিয়ে। প্রথম দিকে রিক, স্নিগ্ধা আর অনিমা আদ্রিয়ানের বিয়ে হলো। আশিস আর অরমিতা একসাথে দাঁড়িয়ে আছে। ওদের বিয়ে দেখতে দেখতে আশিস বলল, কবে যে আমাদের বিয়েটা হবে? অরমিতা মুখে হাসি রেখেই দাঁতে দাঁত চেপে বলল, তার জন্য আগে তোমার বাবাকে বলতে হবে, তাই না? আশিস মুচকি হেসে বলল, বলে দেবো, একটু সময় দাও। অরমিতা একটা মেকি হাসি দিয়ে বলল, 1 সপ্তাহ ধরে একই কথা বলছো, কাওয়াত একটা। বলি অরমিতা রেগে চলে গেল আর আশিস ওর পেছনে পেছনে ছুটলো ওকে মানাতে। হ্যাঁ, ওদের সম্পর্কটাও ঠিক হয়ে গেছে এই কয়েকদিনে। সেদিন আশিস সত্যি অরমিতার সামনে কান ধরে ওইসব বলেছিল, আর অরমিতার অভিমানটাও এরপর আস্তে আস্তে কেটে গেছে। আর এদিকে তীব্র স্নেহাকে পেছন থেকে হালকা করে জড়িয়ে ধরে বলল, নেক্সট ম্যাচে কিন্তু আমাদের পালা। স্নেহা একটা খোঁচা মেরে সরিয়ে বলল, কি করছো? দেখছে সবাই। তীব্র হেসে বলল, দেখুক আমার বউকে, আমি ধরেছি, কারণ কি? স্নেহা বিরক্তি নিয়ে বলল, বউ হব, হয়নি এখনো। বলে ওখান থেকে চলে গেল। আর তীব্র মুখ ফুলিয়ে মাথা চুলকাতে চুলকাতে নিজের কাছে গেল। বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর করে মিটে গেল। এবার বাসর ঘরে ঢোকার সময় হলো আরেক বিপদ। আদিবাসী তীব্র, স্নেহা, অরু, রাইমা, অব্র সবাই পথ আটকে আছে। আজিয়ান আর রিক দুজনেই দুজনের রুমের পাশাপাশি, তাই সুবিধা হয়েছে আটকাতে। করিডোর এরিয়াতেই আটকেছে ওদের দুজনকে। টাকা না দিলে ওরা ছাড়বে না। আজিয়ান বিরক্ত হয়ে বলল, তোরা কি ছোট নাকি রে, এসব উদ্ভট বায়না করছিস? কিন্তু ওদের কোনো বাহানাতে কোনো লাভ হলো না। ওদের একটাই কথা, বউ পেতে হলে টাকা দিয়ে তবেই ঢুকতে হবে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কত চাই? তীব্র হেসে বলল, বেশি না, দুইজনে 50-50 করে 1 লাখ দাও। রিক ভ্রু কুঁচকে বলল, আব্বে, বাসর ঘরে ঢোকার বকশিস নিচ্ছিস নাকি কিডনি বেচে দাম চাইছিস? স্নেহা হেসে বলল, কি বলো ভাইয়া? এইটুকু টাকা তো তোমাদের কাছে পানি বাদ দিয়ে দাও। আজিয়ান বলল, এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি নাকি আমরা? কালকে পেয়ে যাবি। আশিক মাথা নেড়ে বলল, না ভাই, বাকির নাম থাকি, তো নগদ না পেলে ঢুকতে দেব না। রিক বিরক্ত হয়ে বলল, এখন পাবো কোথায়? অরুমিতা হেসে বলল, কার্ড দিয়ে দাও আর পিন বলে দাও। আজিয়ান হাত ভাঁজ করে বলল, হ্যাঁ সেই, আর তোরা পরে আমাদের ফিকারি বানিয়ে দে আর কি। তীব্র বলল, এখন এখানেই থাকো, যেতে হবে না ভেতরে। আজিয়ান আর রিক একে অপরের দিকে তাকিয়ে চোখে কিছু একটা ইশারা করে একসাথে বলল, রেডি, 1, 2, 3। বলেই ওদের হাতের নিচ দিয়ে পার হয়ে এক প্রকার দৌড়ে নিজেদের রুমে ঢুকে গিয়ে দরজা ঠাস করে আটকে দিল। ওরা সবাই অবাক হয়ে গেল। অরমিতা হা করে তাকিয়ে থেকে বলল, এটা কি হলো? আদিব একটা শ্বাস ফেলে বলল, জানতাম দুটোই হাই লেভেলের চালায়, ঠিক টপকে গেল। কি আর করার। সবাই মুখ ফুলিয়ে ওখান থেকে কেটে পড়ল। রিক খাটে হেলান দিয়ে বসে আছে আর ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে স্নিগ্ধা। স্নিগ্ধা মুচকি হেসে বলল, জানো, কখনোই ভাবিনি যে তোমাকে নিজের করে পাবো। তুমিও কোনোদিন ভালোবাসি বলবে আমায়। রিক মুচকি হেসে বলল, আমিও ভাবিনি। যখন তোমার প্রপোজাল রিজেক্ট করেছিলাম, ভাবতে পারিনি যে তুমিও আমার বউ হবে। আমি একদিন তোমাকে ভালোবাসবো। স্নিগ্ধা মাথা উঁচু করে ভ্রু কুঁচকে বলল, হঠাৎ তুমি বলছো যে? রিক স্নিগ্ধার মাথায় হাত বুলিয়ে বলল, নিজের বউকে তুই করে বলবো নাকি? স্নিগ্ধা হেসে বলল, হ্যাঁ বলবে,
সবার সামনে তুমি করে বলবে, কিন্তু যখন একা থাকবো তখন তুই করে বলবে। তোমার মুখে তুই শুনতে খুব ভালো লাগে। রিক হেসে বলে দিয়ে বলল। আচ্ছা বলবো, হ্যাপি? স্নিগ্ধা আবারও রিকের বুকে মাথা রেখে বলল। তো এটা বলো, কখন বুঝলে যে তুমিও আমাকে ভালোবাসো? রিক এবার একটা শ্বাস ফেলে বলল। যেদিন তোমাকে অন্যের সাথে দেখে জেলাস ফিল করতে শুরু করলাম সেদিন থেকে। স্নিগ্ধা মাথা তুলে বলল। বাবা, বাবু জেলাসও হয়? রিক কিছু না বলে স্নিগ্ধার থুতনি ধরে ঠোঁটের দিকে এগোতে গেলেই স্নিগ্ধা বাধা দিয়ে বলল। একদম না। রিক ভ্রুকুচকে বলল। মানে কি, কেন? স্নিগ্ধা নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে বসে বলল। কয়েক বছর ধরে তোমার পিছনে ঘুরেছি, পাত্তাও দাওনি। সো 1 বছর তুমি আমার টাচ করবে না, এটাই তোমার শাস্তি। রিক কিছুক্ষণ চোখ ছোট করে তাকিয়ে রইল স্নিগ্ধার দিকে, তারপর নিজের ঠোঁট কামড়ে একটু হেসে বলল। 1 বছর, তাই না? ওয়েট। স্নিগ্ধাকে ধরতে গেলেই ও উঠে দাঁড়িয়ে গেল আর এদিকে ওদিকে ছুটতে লাগলো, কিন্তু রিকের হাত থেকে ছুটে পালানো কি এতই সোজা? তাই স্নিগ্ধাও পারল না। রিক সোজা স্নিগ্ধাকে কোলে নিয়ে বলল। এবার যাতে 1 বছরের মধ্যেই একটা ছোট্ট স্নিগ্ধা চলে আসে সেই ব্যবস্থা করব সুইট হার্ট। বাইরে ঝুম বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। যদি এখন বর্ষাকাল নয়, তবুও বাংলাদেশে আজকাল ঋতুভেদে কিছুই হয় না। তবে এখন আর আমি ভয় পাই না, নিজের সব ভয়কেই কাটিয়ে উঠেছে ও। আর সবটাই এখন আদ্রিয়ানের জন্য। ব্যালকনির দোলনায় আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে বসে আছে অনিমা। আদ্রিয়ানের গায়ে শেরওয়ানি নেই, শুধু একটা সাদা চিকন স্লিভলেসের গেঞ্জি। অনিমার চুলগুলো খোলা, আদ্রিয়ান এসে ওর চুলগুলো খুলে দিয়েছে। অনিমা খোলা চুলেই আদ্রিয়ানের বেশি ভালো লাগে। দুজনেই চুপচাপ বৃষ্টি দেখছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল। কাল রাতে খুব ভয় পেয়ে গেছিলাম জানো, ভেবেছিলাম হয়তো আমার সত্যিটা জেনে চলে যাবে তুমি আমাকে ছেড়ে। অনিমা মুচকি হেসে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল। ছাড়তাম কি করে? আপনি তো আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছেন, আমার একা জীবনের সঙ্গী হয়ে এসেছেন আপনি। আপনি না থাকলে হয়তো রিকোর ভুল বুঝতে পারতো না, হয়তো চিরকাল ওই রঞ্জিত চৌধুরী আর কবির সাহেব এক খাঁচে আটকে থাকতে হতো। নরক হয়ে যেত আমার জীবনটা। যে আমার জীবনটাকে নিজের দায়িত্বে এত সুন্দর করে দিয়েছে, তাকে কি করে ছাড়বো আমি? তবে একটা কথা রাখবেন। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে বলল। বলো। অনিমা একটু ইতস্তত করে বলল। মামা মামিকে ওদের সব প্রপার্টি ফিরিয়ে দিন, ওরাও বুঝতে পেরেছে নিজের ভুলটা। আদ্রিয়ান একটু হেসে বলল। দেব, সঠিক সময় এলে ঠিক দেব। অনিমার কিছু না বলে চুপচাপ বৃষ্টি দেখতে লাগলো। কিছুক্ষণ পর আদ্রিয়ান বলল। কি ভাবছো? অনিমা বৃষ্টি দেখতে দেখতেই বলল। আজ আব্বু আম্মু থাকলে কত খুশি হতো, তাই না? আদ্রিয়ান একটু হেসে বলল। আর ওনারা যেখানেই আছেন আমাদের দেখে খুব খুশি হয়েছেন আর আমাদের জন্য দোয়া করছেন। অনিমা আবারও চুপ করে রইল। আদ্রিয়ান বুঝতে পারলো অনিমা কাছে। আদ্রিয়ান অনিমার মাথা উঁচু করে ধরে চোখ মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল। প্লিজ আজকে অন্তত কেঁদো না, নিজের কালো অতীতকে ভুলে যাও। আমার জীবনে পাওয়া সব থেকে মূল্যবান সম্পদ তুমি, আমার সৌভাগ্য, আমার খুশি সব তুমি। আর আমি কথা দিচ্ছি, তোমার ভবিষ্যৎ যতটা অন্ধকার, তোমার ভবিষ্যৎকে ঠিক ততটাই আলোকিত করে তুলবো আমি, আই প্রমিস। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে জড়িয়ে ধরলো। অনিমা আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আদ্রিয়ানও জাপটে ধরলো ওকে। কিছুক্ষণ এভাবে থাকার পর আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে কানে একটা কিস করে বলল। আজকে আমার ভালোবাসার রং সম্পূর্ণ রাঙিয়ে দিতে চাই তোমাকে। আমার প্রত্যেক অনুভূতি চরম সীমার সাথে পরিচয় করাতে চাই, তোমাকে সম্পূর্ণ নিজের করে দিতে চাই। সৌ জান পাখি, মে আই? অনিমা কিছু না বলে আদ্রিয়ানের গেঞ্জিটা খামচে ধরে ওর বুকে মুখ লুকালো। আদ্রিয়ান কিছু না বলে মুচকি হেসে ওকে কোলে তুলে নিল। লজ্জায় অনিমা মাথা তুলে তাকাতে পারছে না। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। আজ সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুন আলো ভরে উঠল ওদের জীবন। সত্যি বর্ষণ আশীর্বাদ। হ্যাঁ, বর্ষণের মাঝে মাঝে বজ্রপাত, তোলপাড়, চারপাশের ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হতেই পারে, তবে তার পরের সকালটা ততটাই সুন্দর, স্বচ্ছ আর আলোকিত হয়।
কে বলতে পারে ভয়ঙ্কর বর্ষণের রাতে হয়তো কারো জীবনে এমন একটা কিছু হয়ে যেতে পারে যেটা তার জীবনের মোড়ি ঘুরিয়ে দেবে, জীবনে নতুন আলো নিয়ে আসবে। প্রত্যেক অন্ধকার আর ভয়াবহতাই যে আলোকিত সুন্দর কিছু বয়ে আনতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণই হয়তো বর্ষণের রাতগুলোই হয়।